ওকে, আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব রাজিতাকে সবটা সত্যি জানিয়ে দেব। আনান কথাগুলো বলতেই নিশাতে যাওয়ার জন্য দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই নিশাত পুরো পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে পড়ল। ওর হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশাতকে হঠাৎ ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আনান বলল, কে রে, তুই এইভাবে দাঁড়িয়ে পড়ে কেন? যাবি না? নিশাত আনানের কথার কোনো উত্তর না দিয়ে ভয়ার্থ কণ্ঠে দরজার আশেপাশে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তুমি কখন এলে? নাকি তুমি যাওনি? তার মানে তুমি এতক্ষণ আমাদের সব কথা... বলেই থেমে গেল। আনানের আর বুঝতে বাকি রইল না যে নিশাত কার সাথে কথা বলছে। আনান নিশাতের হাত সরিয়ে দরজাটা পুরোপুরি খুলে রাজিতার অশ্রুসিক্ত চেহারা দেখে চমকে উঠল। নিশাতের মতো ও নিজেই বলে উঠল, তুমি? রাজিতা কিছু বলতে যাবে, তখন মালিহা কিছুটা দূর থেকে চেঁচিয়ে রাজিতাকে বলতে লাগলো, কি রে, তুই ক্লাসে আসছিস না কেন? স্যার ক্লাসে চলে এসেছে, তুই কল দিতে বলেছিলি, কল করছি তাও তুলছিস না। আরে ভাই, ক্লাসটা তো অন্তত করবি। ক্লাসের সময়টুকুও তাদের একসাথে থাকতে হবে। বাবারে ভালোবাসা, আজকাল ক্লাস বাদ দিয়ে ওনাদের ভালোবাসা চলছে। শেষের কথাগুলো মালিহা আস্তে আস্তে বলল। ও আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পাশেই আনান আর নিশাতকে দেখতে পেয়ে চলে গেল। রাজিতা আনানের অফিস রুমের ভেতর যেতেই নিশাত চলে যেতে যেতে বলল, রাজিতা, তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, প্লিজ আনানকে ভুল বুঝো না। ও তোমাকে অনেক ভালোবাসে। তারপর আনানকে উদ্দেশ্য করে বলল, আশা করি এখন আর কোনো এক্সট্রা সময় লাগবে না, আর কোনো কিছুই কিন্তু গোপন রাখবে না। কথাগুলো শেষ হতেই আনান বা রাজিতা কারো উত্তরের অপেক্ষা না করেই নিশাত দরজাটা ধাক্কা দিয়ে লাগিয়ে চলে গেল। এতক্ষণ রাজিতার ফোন ভাইব্রেট হয়ে যাচ্ছে, অথচ নিশাত বা আনান কেউই বুঝতেই পারেনি। রাজিতার ফোনটা আনানের টেবিলের ওপর পড়ে আছে। রাজিতা ফোন নেওয়ার জন্যই আবারও ফিরে এসেছিল, আর ফিরে এসে আনান আর নিশাতের কথাগুলো শুনতে পায়। রাজিতা একটা কথাও বলছে না, ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কান্নার কোনো শব্দ হচ্ছে না। হাতের তালু দিয়ে যতবার চোখ মুছছে ততবার আবার গাল দুটো ভিজে উঠছে। আনান কী বলবে বুঝে উঠতে পারছে না। ওর গলা শুকিয়ে গেছে। গলা ভেজানোর জন্য একটু পানি খেতে খেতে দেখতে পেল যে রাজিতা টেবিলের ওপর থেকে ওর ফোনটা হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে। আনান তাড়াতাড়ি করে বলল, দাঁড়াও। রাজিতা দরজা খুলতে খুলতে বলল, ফোনটা ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই ফোনটা নিতে এসেছিলাম। বুঝতে পারিনি তোমাদের পার্সোনাল আলাপ চলছিল। বিরক্ত করার জন্য সরি। আনান রাজিতার হাত ধরে বলতে লাগলো, রাজিতা প্লিজ, আমার পুরো কথাটা শোনো আগে। পুরোটা না শুনে তুমি বুঝতে পারবে না। রাজিতা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে যেতে বলল, তোমার যা বলার পরে বলো, আমার ক্লাস আছে এখন। আর হ্যাঁ, আমার জন্য দাঁড়াতে হবে না, চলে যেতে পারো। আমি আজ ক্লাস শেষে ছোট আমুদের ওখানে যাব, মাকে ফোন করে বলে দিব নে। কথাগুলো বলেই আনানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রাজিতা বের হয়ে গেল। আনান ধপ করে ওর চেয়ারে বসে পড়ল। ওর এখন কি করা উচিত না উচিত কিছুই বুঝতে পারছে না। রাজিতা তো ওর পুরো কথা শুনলও না, কী করে পুরোটা বলবে। রাজিতা ক্লাস শেষ করে বের হতেই দেখতে পেল যে আনান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাজিতা কল্পনাও করতে পারেনি যে আনান ওর সাথে এমনটা করতে পারে। এত বড় সত্য ও রাজিতার থেকে কি করে লুকিয়ে রাখতে পারে। একবার অন্তত জানাতে পারতো পুরোটা, কিংবা ওর চাচাকে সোজাসাপটা বলে দিত যে ও রাজিতাকে বিয়ে করতে চায়, নীলাকে নয়। তাহলেই তো রাজিতার সাথে ওর চাচি আর নীলার কোনো ভুল বোঝাবুঝি হতো না। আনান নিজে সবাইকে ধোঁকা দিয়েছে, নিজের বাবা মা, রাজিতার পরিবার, রাজিতা, সবাইকে। ও এটা কী করে করতে পারলো? রাজিতা আস্তে আস্তে আনানকে বিশ্বাস করতে শুরু করেছে, আর তখনই ওর বিশ্বাসগুলো এভাবে ভেঙে গুঁড়িয়ে দিল। এসব ভাবতে ভাবতেই রাজিতা প্রায় আনানের সামনে চলে আসলো, কিন্তু আনানের সাথে কথা বলার বা ওর সাথে বাসায় যাওয়ার কোনো ইচ্ছেই এখন রাজিতার নেই। ও ওর ফ্রেন্ডদের আড়ালে চলে গেল যেন আনান ওকে দেখতে না পায়। কিন্তু আনানের শকুনের চোখ এড়িয়ে বেশি দূর যেতে পারল না রাজিতা। আজ প্রথম আনান সবার সামনে থেকে রাজিতার হাত ধরে টানতে টানতে গাড়ি অব্দি নিয়ে গেল। রাজিতার ফ্রেন্ডসরা সব হা হা করে ওদের দেখছে, আরও অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। রাজিতা আনানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। ও বুঝতে পারলো যে সবার সামনে সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না। আনান নিজেই রাজিতাকে বলেছিল যে ক্যাম্পাসে যেন ও আনানের থেকে একটু দূরে দূরেই থাকে।
কিন্তু আজ আনান নিজেই সেই রুলস ভঙ্গ করলো। রাজিতা চুপচাপ গাড়িতে ওঠার পর ড্রাইভার গাড়ি ছাড়তেই রাজিতা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মিজান ভাই, আজ একটু চাচুদের ওখানে যাবেন তো, আমার একটু দরকার আছে। না, তুমি সোজা বাসায় চলো। আজ আর এখানে যেতে হবে না, ওখানে পরে গেলেও হবে। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে যাবে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে আমার পুরো কথা শুনতে হবে, প্লিজ। রাজিতা আনানের কথার কোনো উত্তর না দিয়ে বলল, মিজান ভাই, গাড়ি থামান, আমি এখানেই নেমে যাব। বলেই গাড়ির দরজা খুলতে গেলে বাধ্য হয়ে মিজান গাড়ি থামালো। গাড়ি থামাতেই রাজিতা দরজা খুলে বের হয়ে গেল আর আনানকে উদ্দেশ্য করে বলল, এই 2-3 দিন থেকে সারপ্রাইজ পেতে পেতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আরও নতুন কোনো সারপ্রাইজ পেলে হয়তো আমার মাথাটা ফেটেই যাবে। আমি আর নিতে পারছি না, প্লিজ তোমার যা বলার পরে বলো, আমি এখন আর কোনো লোড নিতে পারছি না মাথায়। বলেই হনহন করে রাজিতা ওর চাচার বাসার দিকে হাঁটা শুরু করলো। আনান মনে মনে নিশাদকে গালি দিতে লাগলো, কারণ ওই বলেছিল যে আঘাতের উপরে আঘাত দিলে নাকি ওটা বেশি লাগে না, কিন্তু আঘাতের পর বারবার আঘাত দিলে যে সেটা ভেঙে চুরচুর হয়ে যায় এটা বোধহয় ওর জানা ছিল না। রাজিতা তো চলে গেল, আনান এখন কি করবে? রাজিতার পিছু পিছু ওর চাচার বাসায় যাবে, নাকি ওকে এখনকার মতো একা ছেড়ে দিয়ে বাসায় চলে যাবে? এসব ভাবতে থাকে। তখনই মিজান বলে উঠল, ওনার সাথে আপনার যাওয়া উচিত, একা একা গেলে সবাই কি ভাববে? মিজানের কথা শুনে আনান যেন কুল খুঁজে পেল। গাড়ি থেকে নেমে মিজানকে একটা ধন্যবাদ দিয়ে রাজিতার কিছু পিছু যাওয়া শুরু করলো। মিজানও গাড়িটা ওদের সাথে সাথেই একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে লাগলো। রাজিতা বুঝতে পারলো যে আনান ওকে কথাগুলো না বলে শান্তি পাবে না। রাজিতার পেছনে পেছনে ওভাবে আনানের আশাটা দেখে আনানকেই ওদের দিকে উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজিতার নিজের কাছে অস্বস্তি লাগছে। রাজিতা হুট করে দাঁড়িয়ে পড়ল, তারপর পেছনে ফিরে আনানকে উদ্দেশ্য করে বলল, চলো কোথাও একটা বসা যাক, তারপর তোমার সব কথা শোনা হবে। রাজিতার কথায় আনান ওই রকম পরিস্থিতিতেও খুশি হয়ে গেল, যেন গ্রীষ্মের দাবদাহের পর এক ফোঁটা বৃষ্টি পেয়েছে। রাজিতা ওর সাথে কথা বলতেই রাজি হয়েছে। আশেপাশে তেমন কোনো জায়গা দেখতে না পেয়ে আনান বলল, চলো কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক, তোমার তো ক্ষুধাও পেয়েছে নিশ্চয়, কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় সব বলা যাবে। আনানের প্রস্তাবটা রাজিতার মন্দ মনে হলো না, কারণ আসলেই ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। আনান না বললে হয়তো বুঝতেই পারতো না। খাবারের কথা শুনতেই ক্ষুধাটা যেন আরও বেড়ে গেল। সব কষ্ট সহ্য করতে পারলেও রাজিতা আবার ক্ষুধার কষ্টটা একদম সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে বলেই রাজিতা আনানের সাথে গিয়ে গাড়িতে বসলো। তারপর ওরা পাশেই একটা রেস্টুরেন্টে গেল। খাবার অর্ডার দেওয়া শেষ হলে রাজিতা এতক্ষণে আনানকে বলল, আমি জানি না তোমার আর বলার মতো কি আছে। তুমি বুঝতে পারছো না যে তুমি শুধু আমাকে নয় সবাইকে ঠকিয়েছো? আনান আশেপাশে লোকজন আছে দেখে একটু আস্তে করে বলল, দেখো রাজিতা, এত লোকজনের মধ্যে মনে হয় না কথাটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। বাসায় চলো, ঠান্ডা মাথায় সব শুনবে। রাজিতা মলিন একটা হাসি দিয়ে বলল, বাসা? কার বাসা? কিসের বাসা? ওসব কি আদৌ আমার প্রাপ্য? প্লিজ রাজিতা, লোকজনের মধ্যে কোনো সিন ক্রিয়েট করো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিক্রেট করব না। তার আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো, তুমি কি জানতে চাও? আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি নীলা আপুকে কেন ধোকা দিলে? আমি কিভাবে নীলাকে ধোকা দিলাম? তুমি আমাকে বিয়ে করবে না সেটা চাচুকে বললেই তো পারতে, এত নাটকের কি দরকার ছিল? তখন তোমাকে দেখে আমি হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কি করব না করব বুঝতে পারছিলাম না। আর বিয়ের একদিন আগে যদি আমি কোণে চেঞ্জ করতাম, তুমি নিজে আমাকে মেনে নিতে না। বলো, তুমি মেনে নিতে ব্যাপারটা? যে ছেলে তোমার আবুকে বিয়ে করতে চায়, সে বিয়ের আগের দিন এসে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটাকে তুমি কিভাবে নিতে? রাজিতা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তাহলে সেই দিন আমাকে জানিয়ে দিতে। তাহলে আজ হয়তো তোমার সাথে আমি কথাগুলো বলতেই পারতাম না। আমাকে বিশ্বাসটা দূরে থাক, আমার কোনো কথাই শুনতে না। এখন কি মনে হয় আমি তোমার কথা শুনবো? আগে শোনো, তারপর বলো। আমি নিশাদকে যা বলেছি সেটুকু শুনে তুমি আমার বিচার করতে পারো না। পুরোটা শুনে তারপর তুমি আমার বিচার করো। তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা হাসি মুখে মেনে নেব। শুধু আমাকে ভুল বুঝে দূরে সরে যেও না প্লিজ।
আমি তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকবো, তবে ভালো থাকবো না। প্লিজ রাজিতা। ততক্ষণে ওদের অর্ডার করা খাবার চলে এসেছে। রাজিতা খাওয়া শুরু করতে করতে বলল, আমি খাওয়া শেষ করার আগে তুমি তোমার সব কথা শেষ করবে। তারপর আমি দেখব যে তোমার কথাগুলো কতটা বিশ্বাসযোগ্য। আচ্ছা বলেই আনান রাজিতাকে সব বলতে শুরু করলো। একদম শুভার সাথে দেখা হওয়া শুরু থেকেই রাজিতার সাথে বিয়ে হওয়া পর্যন্ত। আনানের কথাগুলো শুনেই রাজিতা খাওয়া বাদ দিয়ে দিল। পুরোটা শুনে রাজিতার খুব খারাপ লাগলো। তুচ্ছ একটা কারণে দুটি জীবন অকালে ঝরে পড়ছে, সাথে আরেকজনের জীবনটাও তছনছ করে দিয়েছে। শুভার মৃত্যু না হলে হয়তো আনান আজ রাজিতার সামনে এভাবে অপরাধীর মতন বসে ক্ষমা ভিক্ষা করতো না। শুভা, ফাহিম আর আনান তিনজনের জন্যই রাজিতার খুব কষ্ট হচ্ছে। সুভার জায়গাটাও দখল করে নিয়েছে ভাবতে একদিক থেকে ওর খারাপ লাগলো, অন্যদিক থেকে আজ প্রথম রাজিতার নিজেকে অনেক ভাগ্যবতী মেয়ে মনে হলো যে আনানের মতন এমন একজনকে ও জীবনে পেয়েছে যে ওকে এতটা ভালোবাসে। কিন্তু আনান এতদিন ওকে সত্যিটা বলেনি ভাবতেই সব গলে যাওয়া পানিগুলো আবারও বরফ হয়ে জমে গেল। এতগুলো সত্য লুকানোর শাস্তি তো আনানকে পেতেই হবে। বিশেষ করে ওর চাচি আর নীলার সাথে যে ব্যবহার করেছে তার শাস্তি পাওয়া উচিত। কারণ এখানে আনান এতগুলো সত্যি না লুকালে হয়তো ওনারা আনান আর রাজিতার সাথে সেদিন এমন ব্যবহার করতো না। এখানে তো পুরোটা শুনলে, এখনো কি মনে হয় পুরো দোষটাই আমার, নাকি পুরো দোষটাই কাউকে অনেক বেশি ভালোবাসো? বলো। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলতে লাগলো, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্তে। কিসের শর্ত বলো? আমি তোমার ক্ষমা পাওয়ার জন্য যে কোনো শর্তে রাজি আছে। ছোট আম্মু আর নীলাপুর কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি আপনাকে ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করব। কিন্তু তুমি এখানে ওনাদের টেনে আছো কেন? ওনারা তো তোমার খারাপ চায়। হ্যাঁ, টেনে আছি কারণ ওনারা আমার ভালো না চাইলেও খারাপ হয়তো চায় না, তবে প্রকৃত পক্ষে দেখতে গেলে ওনাদের ধারণাটা তো ঠিক ছিল। আমার জন্যই তো তুমি নীলাপুকে বোকা বানিয়েছো, তাই না? ওনাদের বুঝিয়ে বললে হয়তো প্রথমে রাজি না হলো, পরে বুঝে সুঝে যা করার করতো। পরিস্থিতি এতটা খারাপ হতো না, আমার সাথে ওনাদের সম্পর্ক হয়তো এতটাও খারাপ হতো না যতটা এখন হয়েছে। তাই আগে ওনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, তারপর আমি ক্ষমা করব। কথাগুলো বলেই রাজিতা ওখান থেকে উঠে চলে গেল। আনান ঠায় সেখানেই বসে রইল। রাজিতা ওর চাচি আর নীলাকে এর মধ্যে কেন আনছে তা ওর মাথায় আসছে না। ও বুঝতে পারছে না যে ওনাদের কাছেও এখন কিভাবে ক্ষমা চাইবে। আবার ক্ষমা না চাইলে রাজিতাও তো ক্ষমা করবে না। আনান বুঝতে পারছে না যে ওর এখন কী করা উচিত আর কী করা উচিত নয়। রাজিতা চলে যেতেই আনান রেস্টুরেন্টের বিল মিটিয়েই বাইরে চলে গেল। আশেপাশে কোথাও রাজিতাকে না দেখতে পেয়েও ভালো করে খুঁজতে লাগলো। রাজিতা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভাবতে লাগলো যে এখনও কী করবে, কোথায় যাবে। চারপাশে যে ছলনাময়ী মানুষ দিয়ে ভর্তি, প্রথমে রিমি, নিয়ন আর শেষ পর্যন্ত আনান নিজেও, যাকেও নিজের শেষ সম্বল ভেবে বাঁচতে চেয়েছিল। আনান এত বড় সত্যটা ওর থেকে কী করে লুকাতে পারল? রাজিতা হঠাৎ খেয়াল করে যে আনান দৌড়াতে দৌড়াতে ওর দিকেই আসছে। রাজিতা ওর এই অবস্থা দেখে আবারও থেমে যায়। আনান রাজিতার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, এইভাবে কেউ হুট করে চলে আসে, আমি কতবার ডাকছি, শুনতে পাচ্ছ না? তা কি সিদ্ধান্ত নিলেন? আমি একটা কথা বুঝতে পারছি না, যে যারা তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কাছে তুমি কেন আমায় মাপ চাইতে বলছো? মাপ যদি কারো কাছে চাইতেই হয় সেটা হচ্ছে তুমি। আমি শুধু চাই যে তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজিতার চুপ থাকতে দেখে আনান আবারও বলল, দেখো রাজিতা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথায় পেতে নেব। আর তোমার পরিবারের কারো কাছে যদি আমার মাপ চাইতেই হয় তাহলে সেটা হচ্ছে তোমার চাচ্চু। একমাত্র উনি তোমাকে প্রকৃত ভালোবাসে। কিন্তু আমার মনে হয় এসব বলার জন্য এটা সঠিক সময় নয়। তোমার মতো উনিও আমাকে ভুল বুঝবেন। আমি একসময় ঠান্ডা মাথায় তোমার চাচাকে সব বলে মাফ চেয়ে নেব। উনি আমাকে ফোনে বারবার বলেছিলেন যে আমি যেন ওনার মেয়েকে আগে দেখে নিই। ওনাকে তোমার কথা বললে উনি হয়তো কোনো একটা ব্যবস্থা করতেন। কিন্তু আমি শুরু থেকে একটা মিথ্যাকে ঢাকার জন্য মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছে। দুজনেই হাঁটতে হাঁটতে কথাগুলো বলতে থাকে। আনানের এত বড় লেকচারটা মনোযোগ দিয়ে শোনার পর রাজিতা বলল, একটা মিথ্যা? একে তুমি একটা মিথ্যা বলছো? প্রথম যেদিন সুভার নাম শুনলাম অন্তত সেদিন তোমার সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। তা না করে তুমি কি বললে? তুমি বললে যে ওইটা নিশাদের এক্স। তারপর নিশাদ ভাইয়া যেদিন জানালো যে ওনার কোনো এক্স ছিল না, সেই দিনও তোমার আরেকটা সুযোগ ছিল, কিন্তু সেদিনও বললে না। নিশাদ নীলার ভয়ে অস্বীকার করেছে।
অথচ সেই কাজটা তুমি নিজে করেছো আমার ভয়ে। আমি তোমার ভুলগুলো স্বীকার করছি, প্লিজ তুমি আমাকে মাফ করো। মাফ? তুমি নিলয় ভাইয়ের সাথে আমার সামান্য কয়েকটা ছবি দেখে জাজ করা শুরু করে দিয়েছিলে যে আমি কেন তোমাকে জানাইনি যে আমার আগে বয়ফ্রেন্ড ছিল, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। তারপরও তোমার ভাব দেখে মনে হচ্ছিল যে বিয়ের আগের রিলেশন থাকা মানে সে জগতের সবচেয়ে খারাপ মানুষ। শুধু তাই নয়, তা বিয়ের পর স্বামীকে না জানানো আরও মারাত্মক অপরাধ। নিজের মৃত গার্লফ্রেন্ড যাকে তুমি অনেক ভালোবাসতে তাকে অস্বীকার করলে। শুধু তাই নয়, তাকে নিজের বন্ধুর এক্স বানিয়ে দিলে। কেন আনান, কেন? ছেলেদের আর মেয়েদের জন্য সব কিছু আলাদা। এর উত্তর তোমার জানা আছে? বলতে পারবে? আনান কি বলবে কিছুই বুঝতে পারে না। আনান ওখানে দাঁড়িয়ে পড়ে আর রাজিতা আবারও ওকে ফেলে রেখে চলে যায়। রাজিতা ওর চাচার বাসায় পৌঁছেই অবাক হয়ে যায়, কারণ সেখানে সবাই নিয়নকে ঘিরে বসে আছে। তার মানে নিয়ন দেশে ফিরেছে, অথচ রাজিতা এর কিছুই জানে না। ওর অবশ্য জানার কথাও না, কারণ রিমির মুখে নিয়নের ওইসব কথা শোনার পর রাজিতা আর নিয়নের কল রিসিভ করেনি, তাই কথাও হয়নি। আর রিমির সাথেও আর কথা হয়নি। যে আনানের জন্য ওর পরিবারের মানুষগুলোর আসল রূপ জানতে পারলো, সেই আনানও যে ওদের দলেই পড়বে কে জানতো। নিয়নকে দেখার সাথে সাথেই রাজিতার ওখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু বাসার মধ্যে ঢুকতে তো আর বের হওয়া যাবে না। আগে থেকে জানলে হয়তো আসতোই না। রাজিতা নিজের ঠিকানাগুলো যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছে। যেখানেই যাচ্ছে সেখানেই ধোঁকাবাজ দিয়ে ভর্তি। ও এখন কোথায় যাবে আর কী বা করবে? কিসে রাজিতা, বিয়ের পর চেঞ্জ হয়ে গেছিস নাকি অনেকদিন পর দেখছি তার জন্য অন্যরকম লাগছে? ওখানে ওভাবে দাঁড়িয়ে পড়লি কেন? এখানে আয়, বস। নিয়নের কথায় রাজিতার ধ্যান ফিরল। ও কিছু বলার আগেই রাজিতার চাচি বলে উঠল, বেহায়া মেয়ের কাজ দেখো। আমার ছেলেটা এসেছে না না এসেছে শুনতেই ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে ওর মাথা খেতে। রাজিতা ওর চাচির কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ওর চাচি? আনান ঠিকই বলেছিল, ওর মাথা সত্যিই তখন খারাপ হয়ে গেছিল। তা না হলে এইরকম জঘন্য মানুষের কাছে আনানকে কখনো ক্ষমা চাইতে বলতো না। এইবার রাজিতা নিজেই চুপ হয়ে গেল। ওখান থেকে এক পাও নড়তে পারছিল না। ও সবার কাছে গিয়ে বসবে, কথা বলবে, নাকি দরজা দিয়ে বের হয়ে আসবে বুঝতে পারছিল না। নিয়ন ওর মায়ের কথা শুনে আরও চমকে গেল। নিয়নের ভালো মুড মুহূর্তের মধ্যেই বদলে গেল। ওর মাকে ধমকের সুরে বলল, মা, তুমি এসব কি আবল তাবল বলছো? আমি মাত্র আসলাম, রাজিতাকে ফোন করতে চাচ্ছিলাম আসার জন্য, সেখানে ও নিজে এসেছে, এতে তোমার খুশি হওয়ার কথা। তা নয় তুমি এসব কি মাথায় খাওয়ার কথা বলছো? আমি তো কিছু বুঝছি না। নিয়নের মা কিছু বলার আগেই রিমি বলে উঠল, মা, ভাইয়া এসব রাখো তো, রাজিতাকে ভেতরে তো আসতে দেবে নাকি? আর মা, তুমি কি পাগল নাকি? ভাইয়া মাত্র আসলো বাইরে থেকে, কোথায় দুটো ভালো কথা বলবে তা নয়। আপনি ভুল বুঝছেন, আমরা জানতাম না যে আজ নিয়ন ভাই এসেছে। আমি আর রাজিতা তো আপনাদের সাথে একটু দেখা করতে এসেছিল, দেখা করা হয়ে গেছে, আমরা বরং আরেকদিন আসবো। আনানের কথায় সবাই রাজিতার পেছনে তাকালো। আনান যে রাজিতার পেছনে এসেছে এটা এতক্ষণ কেউ খেয়ালই করেনি, রাজিতা নিজেও খেয়াল করেনি। আনান যেন ঠিক সময় এসে রাজিতাকে উদ্ধার করলো। নিয়নকে দেখে এ বাসায় থাকার ইচ্ছাটা রাজিতার মরে গেছে, তাই ও আনানের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট আম্মু, আমরা তো আপনাদের সাথেই দেখা করতে এসেছিলাম। আমি জানতাম না যে আজ নিলয় ভাই আসবে। আনানকে দেখে ওর চাচি চুপ হয়ে গেছে। রাজিতার চাচা আনানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি তোমার চাচির কথায় কিছু মনে করো না, ও আসলে ওভাবে। আনান ওনাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, কিছু মনে করিনি। আসলে মা আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের মতো আসে, আরেকদিন আসবো। ভাইয়া কে বলে আসলো? আপনারা কথা বলুন। নিয়ন আনানের ছবি দেখেছিল, কিন্তু কথা হয়নি কখনো। রাজিতা ওর সাথে কথা বলায়নি, আর ও নিজেও আর কল করেনি কখনো। আনান আর রাজিতা চলে যাচ্ছিল, কিন্তু কেউ ওদের আটকাচ্ছে না দেখে নিয়ন বলল, মা বাবা, তোমার বাসায় নতুন জামাইকে এইভাবে আপ্যায়ন করাও? এসেই চলে যাচ্ছে আর তোমরা কিছু বলছো না? তারপর সবাই চুপ থাকতে দেখে নিয়ন নিজেই বলে উঠল, আনান দাঁড়াও, এভাবে এসেই তুমি চলে যেতে পারো না। মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি না যে মা কেন এমন কথা বলল, তবে অন্তত একটু বসে নাস্তা করে যাও।
আনান মনে মনে ভাবলো যে নিজেই যে জঘন্য কাজ করে রেখেছে আবার এখন ঢং করছে। ভাবতেই ওর নিজের করা ভুলগুলো চোখের সামনে ভেসে উঠল। ও নিজেও তো রাজিতাকে কম ঠকায়নি। এসব ভেবেই আনান একটু হেসে নিয়নের কথার উত্তর দিল। আমি কিছু মনে করিনি, আশা করি রাজিতাও কিছু মনে করেনি, তবে আপনার অনুরোধটা আমরা রাখতে পারলাম না, সরি, আরেকদিন আসবো। এরপর নিয়ন আর ওদের আটকালো না। রাজিতাকে ওর মা যে কথা বলেছে ওর নিজেরই লজ্জা লাগছে। রাজিতা চুপচাপ আনানের সাথে এসে গাড়িতে উঠল। এখন না চাইলেও আনানের সাথেই ওকে যেতে হবে। বিকেল হয়ে গেছে, দুজনেই চুপচাপ গাড়িতে বসে আছে। গাড়ি তার আপন গতিতে ছুটে চলেছে। হঠাৎ আনানের ফোনটা বেজে উঠল। আনানের মা কল করেছে ওদের ফিরতে দেরি দেখে। আনান জানালো যে ওদের আজ ফিরতে দেরি হবে। রাজিতা বুঝতে পারলো না যে গাড়ি তো রওনা দিয়ে দিয়েছে, তাহলে ফিরতে দেরি কেন হবে। একটু পরেই ওদের গাড়িতে থেমে গেল। আনান রাজিতাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থেকে নামো, দেখো কোথায় এসছি। রাজিতা গাড়ি থেকে না নেমেই বাইরে ভালো করে তাকিয়ে দেখলো যে ওরা তুলি আন্টির বাসার সামনে। তার মানে আনানোকে মানানোর জন্য এখানে নিয়ে এসেছে। রাজিতা গাড়ি থেকে নামতেই আনান বলল, তুমি যাও, ওদের সাথে দেখা করো, আমি একটু আসছি। রাজিতা কোনো কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। বাচ্চাগুলো অনেক খেলা করছিল, অনেক ঘুমিয়েছে। রাজিতাকে দেখে ওরা ছুটে এলো, কিন্তু রাজিতা তো আজ ওদের জন্য কিছুই আনেনি। ওরা হয়তো কিছুটা আশাহত হলো, কারণ রাজিতা আসার সময় অন্তত ছোট ক্যান্ডি হলেও ওদের জন্য নিয়ে আসে, আর আজ ও খালি হাতে এসেছে। রাজিতার নিজের কাছেও একটু খারাপ লাগলো। এমন সময় বাচ্চাগুলো রাজিতার সামনে থেকে খুশি মনে দৌড়ে গেটের দিকে গেল। রাজিতা পেছনে ফিরে দেখতে পেল যে আনান আর মিজানের হাতে অনেকগুলো আইসক্রিম, চকলেট আর চিপসের প্যাকেট। আনানের হাত থেকে বাচ্চাগুলো খাবারগুলো নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে লাগলো। অনেকেই খুশি হয়ে আনানকে জড়িয়ে ধরতে গেল। আনানও ওদের জন্য নিজে হাঁটু মুড়ে বসার চেষ্টা করলো, কিন্তু প্যান্ট পরে থাকার কারণে তেমন একটা নিচু হতে পারলো না, তাই মাথাটা নিচু করলো। বাচ্চাগুলোর মুখে হাসি দেখে রাজিতার নিজের মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ কাটানোর পর রাজিতা আর আনান গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে ওঠার সাথে সাথেই রাজিতার হাসিগুলো আবারও মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আনান বলল, খুব তো বলেছিলে যে তোমার চাচি আর নীলার কাছে মাফ চাইতে হবে, দেখলে ওনাদের আসল রূপ। আনানের কথাটা শোনার সাথে সাথে রাজিতার এতক্ষণে জমে থাকা মেঘগুলো বর্ষণ হয়ে ঝরতে শুরু করলো। রাজিতা কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ, তোমার তো খুশি লাগছে না তাই না? আমার আপনজন বলতে কেউ নেই, তাই আবার তোমার সাথে যেতেই বাধ্য হয়েছি বলে। তোমার তো আনন্দ লাগছে তাই না? যত খুশি আনন্দ করো। তোমার কি? তুমি তো ছোট থেকেই যা চেয়েছো তাই পেয়েছো, এমনকি ভালোবাসার মানুষটিকে হারিয়েও তার মতো দেখতে আরেকটা পুতুল পেয়ে গেছো। আর আমি ছোটবেলা থেকে নিজের অধিকারের জন্য লড়াই করে আসছি, এখনও টিকে থাকার লড়াই করে যাচ্ছি। যে দুইজনকে আপন ভেবেছিলাম তারাও আপন নয়, আর তোমার কাছে তো আমি একটা ডুপ্লিকেট মাত্র। আনান বুঝতে পারলো যে এতগুলো শখ পেয়ে রাজিতা পাগলের মতন হয়ে গেছে। ওর এখন কাউকে পাশে দরকার, অথচ ওকে তো রাজিতা এখন সহ্যই করতে পারছে না। তবুও আনান রাজিতার কাঁধে হাত দিয়ে ওর মাথাটা নিজের কাঁধের ওপর রাখলো। রাজিতা প্রথমে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরে চুপটি করে আনানের কাঁধে মাথা রেখে কান্না করতে লাগলো। ওর সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে ও যেন নিজের কাছেই হেরে যাচ্ছে, নিজের জীবনকে টিকিয়ে রাখতে পারছে না। বারবার সবার আঘাতে পরাজয় বরণ করে নিতে হচ্ছে। ছোটবেলায় ওর চাচা ওকে ওর নামের অর্থ বোঝাতো যে ওর নাম শুধু রাজিতা নয়, ওর নাম অপরাজিতা। ওর মা নাকি কখনো ওকে শুধু রাজিতা বলতো না, সব সময় অপরাজিতা বলে ডাকতো, কারণ ও যখন হয় তখন না বাঁচা অবস্থায় ছিল। ডাক্তারেরা তো ওর বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু সব বাধা বিপত্তির অবসান ঘটিয়ে ও কয়েকদিনেই সুস্থ হয়ে ওঠে। আর অপরাজিতা মানে হচ্ছে যে কখনো পরাজিত হয় না। কিন্তু ও তো প্রতি পদে পদে পরাজিত হয়ে আসছে। ওর নিজের মানুষগুলোর কাছেই ও পরাজিত হচ্ছে। তাহলে কি ওর নামের অর্থ ভুল, নাকি ওর জীবনের জন্য এই নামটাই ভুল? চলো, আমরা বাসায় পৌঁছে গেছি। আনানের কথাটা শুনে রাজিতা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। তারপর দুজনে নীরবভাবে বাসায় প্রবেশ করে। রাজিতা ফ্রেশ হয়ে ওর শাশুড়ির রুমে গিয়ে দেখলো যে উনি লাইট অফ করে শুয়ে আছে। ঘুমিয়েছে ভেবে দরজা চাপিয়ে চলে আসলো, তখন ওর শাশুড়ি কথা বলে উঠল, কে?
রাজিতা, কখন আসলি তোরা? আয় ভিতরে আয়। রাজিতা লাইট জ্বালিয়ে বলল, মা, এই তো একটু আগে আসলাম। আপনার শরীর ভালো আছে তো? না মানে এই সন্ধ্যার দিকে শুয়ে আছেন যে? তিনি শোয়া থেকে উঠে বসলেন। তারপর রাজিতাকে কাছে টেকে বললেন, হ্যাঁ, আমি ভালোই আছি। তুই নেই আর বাসাটাও ফাঁকা লাগছিল। এই সময়টাতে তুই ছাড়া কাটতেই চায় না, অথচ আগে কি সুন্দর সময় কেটে যেত। মানুষের অভ্যাসগুলো যে কখন পাল্টে যায় তা সে নিজেও বুঝতে পারে না। রাজিতা ওনার পাশে বসে পড়ল। কি রে, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না, একটু চাচুদের ওখানে গিয়েছিলাম। তা ওখানে সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এমনি দেখা করতে গিয়েছিলাম। মাঝে মধ্যে একটু যাবি, দেখবি ভালো লাগবে। আনানকেও তো বলে দিয়েছি যে তোকে নিয়ে যেন মাঝে মধ্যে কোথাও একটু ঘুরতে যায়। আসলে ঘোরাঘুরি অভ্যাস নেই তো, তুই বললেই পারিস কোথায় যাবি না যাবি। আমিও তেমন একটা কোথাও ঘোরাঘুরি করি না। কেন, তোরও কি আনানের মতো ঘোরাঘুরি পছন্দ নয়? তা নয়, ঘুরতে আমার খুব ভালো লাগে, কিন্তু কোনো কিন্তু নয়। তোর সামনের পরীক্ষাটা শেষ হলেই দুজনে কোথাও থেকে ঘুরে আসবি। আনানকে এর আগেও বলেছি যে মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরে আয়। এই ঝামেলা সেই ঝামেলা লেগেই আছে। এবার পরীক্ষা শেষ হলেই যত ঝামেলা থাক দুজনে কোথাও থেকে ঘুরে আসবি। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আপনিও যাবেন তাহলে। বাবাও তো আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না। পাগলি মেয়ের কথা শোনো, তোদের সাথে আমি গিয়ে কি করব? আর আমার কি এখন ঘোরাঘুরির বয়স আছে বল? তোদেরই তো ঘোরাঘুরির সময়। রাজিতা ওর শাশুড়ির আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বল। আমি না বলেছি আমাকে নিজের মা ভেবে সব কথাই শেয়ার করতে পারিস? মন খারাপ? আনান কি আবার কিছু বলেছে? না, তেমন কিছু না। আচ্ছা মা, আমি যদি আমার অতীতের কোনো বড় ঘটনা লুকিয়ে রাখি আর সেটা এখন আপনাকে বলি, আপনি কি আমাকে ক্ষমা করবেন? কেন, কি হয়েছে? না, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করবেন কি না। ক্ষমা করার মতো ভুল হলে অবশ্যই ক্ষমা করব। আর যদি ক্ষমা করার মতো না হয়? তুই আমাকে মা হিসেবে যদি তোর অপরাধের কথা বলতে পারিস, মা হিসেবে আমি কি মেয়েকে ক্ষমা না করে থাকতে পারি? আর মানুষ মাত্রই ভুল করে, কিন্তু প্রকৃত মানুষ তো সেই যে তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয় আর ভবিষ্যতে সে ভুল না করে। তুই যখন কাউকে মন থেকে ভালোবাসবি তখন তার ঠিক ভুল সব মেনে নিয়ে ভালোবাসতে হবে। ধর কাল তুই ভুল করেছিলি, আজ আমি ভুল করলাম, এটাই তো নিয়ম না? আজ যদি আমি তোকে ক্ষমা না করি, কাল আমি ভুল করার পর কি তোর থেকে ক্ষমার আশা করতে পারবো? আচ্ছা এবার বল, তুই আমার থেকে অতীতে কি এমন লুকিয়েছিস যা আমি ক্ষমা করতে পারবো না? ওর শাশুড়ির কথাগুলো শুনে রাজিতার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আসলেই তো, ও তো এভাবে কখনো ভাবে দেখেনি। একজন মানুষের অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি না করে বর্তমানটাকে গুরুত্ব দিতে হবে। আনান ওকে ভালোবাসতো কিনা সেটা বড় কথা নয়, কিন্তু এখনও রাজিতাকে ভালোবাসে কিনা সেটাই বড় কথা। আনানের সাথে যে ওর সারা জীবনের বন্ধন, এটাকে ও চাইলেও তো সহজে ছিন্ন করতে পারবে না। ওর চাচার কাছে বা যেখানেই যাক না কেন, দিন শেষে ওকে যে একজন প্রিয় মানুষ খুঁজে নিতেই হবে, যার সাথে ও মন খুলে কথা বলতে পারবে, সারা জীবন থাকতে পারবে, সব সময় পাশে পাবে। একা একা যে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় না। কি রে বল, আমি কথা দিচ্ছি তুই যে ভুলই করে থাকিস না কেন আমি ক্ষমা করব, তোকে ক্ষমা করে দিয়ে নতুন করে গ্রহণ করে নিব। আসলে আমি দেখছিলাম যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার এমন কোনো অতীত নেই যা আপনাদের থেকে লুকাবো। আপনি কিছু মনে করেননি তো? পাগলি একটা, আমি জানতাম আমার রাজিতা এমন কিছু করতেই পারে না। তিনি আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তখনই কলিং বেল বেজে উঠল। রাজিতার শ্বশুর রুমে ঢুকতেই রাজিতা বের হয়ে আসলো। রাজিতা রুমে ঢুকে দেখলো আনান ল্যাপটপে কাজ করছে। রাজিতাকে দেখে বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিল? একটু রেস্ট নিলেই পারতে। সারাদিন যে ছোটাছুটি করছো। আমি আসলে আর কিছু বলতে হবে না। আমি আর তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে বিব্রত করতে চাই না। আমি জানি এখন তোমার মনের মধ্যে কি ঝড় তুফান চলছে। আমি আর তোমাকে প্রেশার দিতে চাই না। একটু রেস্ট নাও, মনটা একটু শান্ত হোক। তুমি ভেবে চিন্তে ডিসিশন নিও, আমাকে ক্ষমা করবে নাকি শাস্তি দেবে। আমি কথা দিচ্ছি, তোমার সব শাস্তি আমি মাথা পেতে নেব। তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। আমি রাজিতাকে দেখতে চাই না, আমি একটা হাসি খুশি রাজিতাকে দেখতে চাই। এইটুকু বলেই আনন্দ থেমে গেল। রাজিতা কি বলবে বুঝতে পারছে না। মানুষটা কি সত্যি ওকে ভালোবাসে, নাকি এখন শুভার কথায়
সরি, অনেক কথা বলে ফেললাম। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি রেস্ট নাও। কথাগুলো বলেই আনান ল্যাপটপ বন্ধ করে বের হতে যাচ্ছিল। রাজিতা কান্না করতে করতে আনানকে পেছন থেকে চাপটে ধরল। কান্নার কারণে ও কোনো কথাই বলতে পারছে না। আনান রাজিতার দিকে ঘুরে ওকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমার এই কষ্টটা দেখতে চাইনি বলেই এতদিন আমি নিজের বুকে সত্যের পাথরটা চেপে রেখেছিলাম। আজ এই পাথরটা নামাতে পেরে আমাদের নিজেকে হালকা লাগছে। আমি তোমাকে এইভাবে দেখতে চাইনি। বিশ্বাস করো, শুধুমাত্র তুমি কষ্ট পাবে ভেবে আমি এতদিনের সত্যটা জানাতে পারিনি। কেন এখন কি আমি কষ্ট পাচ্ছি না? ওই কষ্টটা না হয় আমি আরও আগে পেতাম, কিন্তু এখন কেন কেন তুমি আমার সাথে সব লুকালে কেন? আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার থেকে কোনো সত্য লুকাবো না, আর না তো তুমি আমার থেকে কিছু লুকাবে। আরেকটা কথা, শোভা আমার অতীত ছিল। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি মোটামুটি নিজেকে মানিয়ে নিয়েছিলাম। তাই তুমি এটা ভেবো না যে শোভার ডুপ্লিকেট হিসেবে আমি তোমায় ভালোবাসি। শোভা আমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে। আল্লাহকে আমার জন্য বানায়নি, আমাকে তো শুধু রাজিতার জন্যই বানিয়েছে। নাহলে এইভাবে আমি তোমাকে পেতাম বলো? শুনেছি যে আল্লাহ তাআলা নাকি স্ত্রীদেরকে তাদের স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে বানিয়েছেন। সে অনুযায়ী তুমি হচ্ছে আমার বাম পাঁজরের হাড়। তুমি ব্যথা পেলে, কষ্ট পেলে আমারও যে তাই কষ্ট হয়। তুমি কি সেটা বুঝতে পারো না? আমি বুঝতে চাই, সত্যি বলছি, আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু যতবার তোমাকে বিশ্বাস করতে যাই ততবার বিশ্বাসের সুতোর টান পড়ে। আমি থমকে যাই, ভয় হয়, এই বুঝি বিশ্বাসের সুতোটা ছিঁড়ে গেল আর আমি হেরে গেলাম। তুমি আমাকে বিশ্বাস করতে ভয় পাও, অথচ যারা তোমাকে বারবার আঘাত করছে তাদের কাছে ফিরে যেতে চাও কেন? কোন মুখে? আমাকে আরেকবার বিশ্বাস করো, সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব যে এই আনানের বুকে রাজিদার জন্য কতটা ভালোবাসা জমে আছে। আমি কোনো প্রমাণ চাই না, আমি শুধু সারা জীবন তোমাকে আমার পাশে চাই। আশেপাশে সব কিছু থেকে বাঁচার জন্য একটা ডাল চাই, কারণ আমি যে বড্ড একা। কে বলেছে তুমি একা? এত বড় জলজান্ত মানুষটাকে তোমার চোখে পড়ে না? রাজিতা আনানের বুক থেকে আস্তে আস্তে মাথা তুলে কান্না বিচরিত চোখেই হাসতে থাকে। রাজিতার হাসি মুখ দেখে আনান নিজেও হেসে দেয় আর বলতে থাকে, একসাথে হাসি আর কান্নাকে কি যেন বলে? যা বাবা, ভুলে গেছে। তবে যে যাই বলুক না কেন, আমার রাজিদাকে এভাবে অসাধারণ লাগছে। চোখটা ফুলে যে ঢোল হয়নি, এই যা বাঁচা। নইলে সবাই ভাবতো আমি তোমাকে মেরে মেরে এই অবস্থা করছি। আজ সারাদিন শেষে দুজনের মধ্যে আবারও স্বাভাবিক অবস্থা বিরাজ করতে লাগলো। দুজনের মুখের এক ফোঁটা হাসি যেন সারাদিনের সব ঝড়ঝাপটাকে আড়াল করে দিয়েছে। এখন ওদের হাসি মুখ দেখে কারো বলার উপায় নেই যে একটু আগেও দুজনের মনে মেঘের পাহাড় জমেছিল। সকালে বাথরুম থেকে বের হয়েই রাজিতাকে অনেক সুন্দর করে সাজতে দেখে আনান বলল, আজ হঠাৎ এত সাজগোজ? আমাকে ইমপ্রেস করার চেষ্টা চলছে নাকি? আমি তো এমনিতেই তোমার রূপে ফিদা, আর ইমপ্রেস করতে চাইলে তো আমি হাওয়া হয়ে প্রকৃতিতে মিশে যাব। রাজিতা আনানের দিকে না তাকিয়ে বলল, তাহলে তুমি এটা বলতে চাইছো যে আমার সুন্দর চেহারার জন্যই তুমি আমাকে ভালোবেসেছো, তাই না? আমার এই রূপ না থাকলে কি তুমি আমাকে আর ভালোবাসবে না? বউয়ের সাথে যে মজা করে একটা কথা বলবো তারও উপায় নেই। সে যে আমার থেকে 2 লাইন বেশি বোঝে, আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। আমার তো এখন মাঝে মধ্যে সন্দেহ হয় যে আচ্ছা টিচার আমি নাকি তুমি। বলেই আনান হেসে উঠল। ওর কথা শুনে রাজিতা নিজেও হেসে ফেলল। হয়েছে, আর মজা করতে হবে না। আজ যে ক্যাম্পাস থেকে ছোট খালামনির ওখানে যেতে হবে সেটা কি ভুলে গেছেন মিস্টার? ওখানে না গেলে মা তোমাকে আর আস্ত রাখবে না। আমার তো মনে আছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য তুমি যদি এত সেজে থাকো তাহলে তোমার জন্য এক বালতি সম্ভব হতো না। কেন? আমার সাজার সাথে ওখানে যাওয়ার কি সম্পর্ক? ক্লাস শেষে তোমার এই সাজার স্বাদ থাকবে না মিসেস, ততক্ষণে তোমার মুখের 12টা বেঁচে যাবে। তাই এখন এত সাজুগুজু না করে ক্লাস শেষে ফ্রেশ হয়ে যা করার করো। হয়েছে, তোমাকে আর লেকচার দিতে হবে না। এখানেই যদি সব লেকচার শেষ করে দাও তো ক্লাসে গিয়ে কি হাওয়া খাবে নাকি? চলো এবার। নাস্তা শেষ করে দুজনে বেরিয়ে পড়ল। আর আনানের মা ওকে বারবার মনে করিয়ে দিল ওর ছোট খালামণিদের বাসায় যাওয়ার কথা। নতুন বউকে নেওয়ার জন্য উনি পাগল হয়ে গেছেন।
রাজিতাকে ভীষণ পছন্দ হয়েছে আনানের ছোট খালার। রাজিতা ভাবতে থাকে যে আসলেই মানুষের জীবনটা কতটা অদ্ভুত, বিশেষ করে মেয়েদের জীবন। বিয়ে হলো কি নিজের পরিবারটা পর হয়ে গেল, হ্যাঁ, আর সেই জায়গাটা দখল করে নিল অন্য কারো পরিবার, যাকে সে কখনো চিনতও না, জানতও না। রাজিতার অবশ্য পরিবার থাকলেও পরিবারের বন্ধনকেই তা উপলব্ধি করতে পারতো না, কিন্তু এখন পারছে। খুব ভালোভাবেই পরিবারের বন্ধনটাকে উপলব্ধি করতে পারছে। এই বন্ধন ছিন্ন করার কোনো ইচ্ছা বা সাহস কোনোটাই রাজিতার নেই। ও চায়ও না এই বন্ধন কোনোদিন ছিন্ন করতে। সবার এই ভালোবাসা, মায়া এসব যেন কখনো হারিয়ে না যায়। রাজিতা কি পারবে এইসব আগলে রাখতে? কোনো কিছু পাওয়ার চেয়ে আগলে রাখাটা যে কত কঠিন তা রাজিতা পুরোপুরি বুঝতে পারছে। আনান গাড়িতে রাজিতার জন্য অপেক্ষা করছিল। রাজিতার যেতে একটু দেরি হলো। রাজিতা গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল, আর আনান বলতে লাগলো, দেখেছো সাজুগুজু করতে কত সময় নষ্ট হয়। রাজিতা ঠিকঠাক হয়ে বসতে বসতে বলল, যত দোষ এখন আমার সাজার, তাই না? আর এমনি মনে হয় দেরি হয় না? তোমার মনে হয় দেরি হয় না কখনো? তুমিও কি আমার মতো সাজতে গিয়ে দেরি করো নাকি? কথাগুলো বলেই রাজিতা একটা হাসি দেয়। আনান মুগ্ধ হয়ে সেই হাসি দেখতে থাকে, তারপর বলে, সত্যি হাসি মানুষের সৌন্দর্যটাকে হাজার গুণ বৃদ্ধি করে দেয়। আর তোমার হাসিটা শুধু যে তোমার সৌন্দর্য বাড়ায় তা নয়, আমার হৃদয়কেও ছুঁয়ে যায়। মনে হয় যে সারাদিন এই হাসি মুখটা দেখে। সারাদিন এত দেখো প্রায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। তার আগে বলো যে সত্যি বলবে। আরে বাবা, আমি বলেছি তো যে নেক্সট টাইম আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না, কোনো কিছু লুকাবো না। সো বলে ফেলো। আচ্ছা, সুভার মতো আমিও যদি কোনো দিন হারিয়ে যাই, তাহলে তুমি কি আবার কাউকে খুঁজে নেবে? হঠাৎ এমন আজগুবি প্রশ্ন কেন করছো? আজগুবি নয়, বলো না প্লিজ। এইসব কথা একদম মুখে আনবে না বলে দিলাম। আমি তোমার কিছু হতেই দেব না। নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করার চেষ্টা করব। তারপরও যদি কিছু হয়ে যায়? আল্লাহ তোমাকে আমার জন্যই বানিয়েছেন, সো তিনি অবশ্যই তোমাকে আমার থেকে কেড়ে নেবেন না, আর কখনো এমন কথা মুখে আনবে না। রাজিতা এবার আনানের হাত ধরে ঝাঁকাতে থাকে। প্লিজ 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 বলো না, না হলে আজ আমার সারা দিনই কাটবে না। বলো না, বললে কি এমন হয়? ও বুঝেছি, তার মানে আমি মারা যাওয়ার পর সাথে সাথে তুমি আরেকটা বিয়ে করে নেবে, তাই না? তাই বলতে ভয় পাচ্ছ? তোমাকে ছাড়া থাকতে হবে, সেদিনটা যেন কোনোদিন না আসে। তাহলে আমি হয় পাগল হয়ে যাব, নয়তো মরেই যাব। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, সত্যিটা বলো। বেশি বেশি আমি করছি নাকি তুমি? এটা জানার মতো কোনো কথা হলো? ওকে, কথা দিচ্ছে তুমি না থাকলেও আমি তোমার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। খুশি? তবে তোমাকেও তাই করতে হবে, রাজি? 100%। বলেই আনানের কাঁধে মাথা রাখে রাজিতা। আনান যা বলল তা সত্যি হোক বা না হোক, রাজিতা খুব খুশি। ও মারা যাওয়ার পর আনান যা খুশি করবে, কিন্তু ওকেই খুশি করার জন্য হলেও তো এই কথাটা বলছে যে ও স্মৃতি নিয়েই বেঁচে থাকবে, এতেই ও ভীষণ খুশি। রাজিতা ক্লাসরুমে ঢুকতেই অনেকেই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। নেহা তো বলেই ফেলল, কি ব্যাপার, আমাদের স্যারের মিসেস আজ এত সুন্দর করে কার জন্য সেজে এসেছে শুনি? স্যার কি আজ সেজে আসতে বলেছিল নাকি? রাজিতা কিছু বলার আগে নেহার পাশ থেকে ওর আর এক বান্ধবীকে বলে উঠল, আজ মনে হচ্ছে দুজনের কোনো প্রোগ্রাম আছে, তাই না রাজিতা? রাজিতা ব্যাগটা রেখে বসতে বসতেই বলল, তুই ঠিক ধরেছিস, আমরা আজ আমার ছোট খালা শাশুড়ির বাসায় যাব, তাই একটু সাজলাম আর কি। কেন, আমাকে ভালো লাগছে না? ঠিক তখন কোথা থেকে মালিহা উদয় হলো।